কখনো বাউলদের উপর হামলা গ্রেপ্তার, কখনো মাজার ভাঙচুর, মরাল পুলিশিং আর মব। তার উপর আছে আসছে নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ। কখনো সরকার থেকেই কেউ কেউ প্রশ্ন তুলছেন, কি হবে সামনে, কার দায়িত্ব কি। আর মানুষের মনে প্রশ্ন, দেশ চালাচ্ছেন কে। তাই নিয়ে আলাপ নিউজ অ্যান্ড নয়েজে। সাথে আছি আমি জিয়াদ রোহান, আর আমার অতিথি সাংবাদিক ও রাজনৈতিক পর্যবেক্ষক আমিন আল রশিদ। আমিন ভাই, প্রথমে যাওয়ার আগে বাউল মাজার ভাঙচুর এটি একটাই খুব ভাইরাল ঘটনা, এখন এটি নিয়ে আলোচনা হচ্ছে। তার আগে আরেকটা বিষয় নিয়ে কথা বলছে, সেটি হলো গতকাল জামাতের একজন কেন্দ্রীয় নেতা তাদের একটি নির্বাচনী সম্মেলন, দায়িত্বশীলদের সম্মেলন কোট আনকোট যদি বলি, সেখানে তাদের কর্মীদের বলেছেন যে প্রশাসনকে তাদের আন্ডারে রাখতে হবে, পুলিশ তাদের কথা মতো চলতে হবে নির্বাচনের আগে, নির্বাচনের সময়কালীন সময়। এই জিনিসটা আসলে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এরকম একটি কথা যে প্রশাসন তাদের হাতে থাকতে হবে, পুলিশকে তাদের কথায় উঠবে বসবে, এমনকি হামলা করবে, কোনো মামলা করবে, এই ধরনের স্টেটমেন্ট এসেছে। এটা আসলে কি ইন্ডিকেট করে বলে আপনি মনে করছেন? 5 আগস্টের পরে বাংলাদেশের রাজনীতির যে পাওয়ার হাউস, সেটা কারা? ইসলামিক শক্তিগুলো, ধরেন জামাত ইসলামের বাইরেও বাংলাদেশে আরও অনেকগুলো ইসলামিক ফোর্স আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা বড় ফোর্স, হেফাজতে ইসলাম, তারা আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল না, কিন্তু তাদের কিন্তু বিরাট ভোট ব্যাংক আছে, কওমি মাদ্রাসা কেন্দ্রিক। এর বাইরে আপনি যাদেরকে তৌহিদি জনতা কোট আন কোট বলছেন, তারা সবাই যে রাজনৈতিক দলের অনুসারী তা না। কিন্তু সোসাইটিতে আপনার আমার মানে চেনা পরিচিতর মধ্যেও প্রচুর মানুষ যারা এই তৌহিদি জনতার ভূমিকা অবতীর্ণ হয়। দেখবেন যে ব্যক্তিগত জীবনে সে ধর্মচর্চা করে না বা নামাজ রোজা করে না, অর্থাৎ ইসলামের বেসিক জিনিসগুলোই সে পালন করে না, কিন্তু এরকম কর্মকাণ্ডে সে নেমে যায়। তো এটা কখনো কখনো সে উইলিংলি মনে করে যে এটা একটা ইসলামী বা ধর্মের দায়িত্ব পালন করলাম, কখনো কখনো সে না বুঝে যায়, কখনো কখনো প্ররোচিত হয়। এবং 5 আগস্টের পর থেকে আমরা দেখলাম এই যে ইসলামিক ফোর্সগুলো যারা এখন পাওয়ার হাউস হয়ে উঠেছে, প্রশাসন, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, সব জায়গায় তাদের একটা বিরাট স্টেক তৈরি হয়েছে। এটা খুব দৃশ্যমান। আমরা বিভিন্ন সময় আমাদের ঢাকার বাইরের যারা রিপোর্টার, তাদের সঙ্গে কথাবার্তা হয়, আমরা রসিকতা করে জিজ্ঞেস করি আপনার ডিসি বিএনপি না জামাত? তো বলে ডিসি সাহেব প্রো জামাত, আচ্ছা এসপি সাহেব প্রো বিএনপি। দেখা একটা লজ্জার বিষয় যে একটা দেশের প্রশাসন, যারা জনগণের কর্মচারী, জনগণকে সার্ভ করা যার দায়িত্ব, তিনি বিএনপিপন্থী, জামাতপন্থী। আগের আমলে বলতাম আমরা আওয়ামী লীগ। তো এই যে একটা ন্যারেটিভ দাঁড়িয়ে গেল, এটা জাতি হিসেবে আমাদের জন্য খুবই লজ্জার। এবং সেই জায়গা থেকে জামাতকে যদি আপনি দেখেন যে জুলাইতে যে অভ্যুত্থানটি হলো, সে অভ্যুত্থানে সামনের সারিতে তো জামাত ছাড়া রাজনৈতিক দল কাউকে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই, কেউ স্বীকার করে না। বিএনপি অনেক পরে বলেছে যে আন্দোলনে আমরা ছিলাম। জামাতও কি তখন স্বীকার করে? জামাত তো হ্যাঁ, জামাত আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলে আমরা এটা জানতাম বা বুঝতে পারতাম যে এর পেছনে জামাতের একটা বড় ভূমিকা আছে। যদিও এই আন্দোলনের সামনের সারিতে যারা ছিলেন তারা কেউই স্বীকার করেন নাই যে তারা কোন দলকে বিলং করেন, কিন্তু পরে আমরা দেখলাম যে তাদের অনেকেই বা একদম সামনের সারিতে যারা ছিলেন অনেকেই আসলে ছাত্র শিবিরের। এটা বিবিসি কিংবা আল জাজিরার কোনো একটি ডকুমেন্টারিতে, লং স্টোরিতে একজন কেন্দ্রীয় জামাত নেতাও বলেছেন যে জনগণ যদি জানতো যে তারা আছে সামনে, সেই কারণে আসতো না, সেই কারণে তারা বলছে যে তাদের কৌশল। 5 আগস্টের পরে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে জামাত। এখন আপনি বলবেন বিএনপি কি না? বিএনপিও, কিন্তু জামাতের শক্তি যোগ হয়েছে এর সঙ্গে অন্যান্য ইসলামিক শক্তিগুলো, ধরেন চরমনাই বীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, সমমনা 8 দল নিয়ে করছে তারা। তো এখন জামাতের নেতা যে বক্তব্যটা দিলেন, আমার কাছে সেটা খুব আশ্চর্য মনে হয় নাই, কারণ আলটিমেটলি তাই হচ্ছে। প্রশাসন, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, এরা ইসলামিক শক্তিগুলো যা চায়, যা যেভাবে চায়, তার বাইরে কতটা যেতে পারে, এটা একটা প্রশ্ন। মজার ব্যাপার হলো, আপনি ভূমিকায় বলেছেন যে শাহজাহান চৌধুরী সাহেব যে অনুষ্ঠানের কথাটা বলেছেন সেটা ওনাদের পার্টির একদম ইনক্লুসিভ প্রোগ্রাম। এটা এমন না যে কথার কথা বলেছেন বা কোনো টিভি টক শোতে বলেছেন। এই বক্তব্যের পরে জামাতের পক্ষ থেকে বলা হলে এটা ওনার কি ব্যক্তিগত মতামত। তো আমি এখানে খুবই স্ট্রংলি রিফার করি যে দলীয় ফোরামে দলের কেন্দ্রীয় নেতাদের সামনে উনি বক্তব্য দিলেন, এটা ব্যক্তিগত মতামত হয়। এবং সেটি একটি নির্বাচনী প্রচার নিয়ে সম্মেলনের শিরোনাম ছিল নির্বাচনী দায়িত্বশীলদের সম্মেলন। তো এইটা হলো এক ধরনের আমার কাছে মানে একটা বিভ্রান্তি যে আপনার দলের একজন সিনিয়র নেতা পাবলিকলি মানে ওনার দলের নেতাকর্মীদের সামনে যে কথাটা বললেন, আপনি পরক্ষণেই আবার স্টেটমেন্ট দিয়ে বলছেন যেটা ওনার ব্যক্তিগত মতামত। এটা হয় না। ধরে নিচ্ছি ব্যক্তিগত মতামত, যদি ব্যক্তিগত মতামত হয় তাহলে এই ফিলিংটা দলের কতজন ধারণ করেন আসলে,
ওনারা ধারণ করেন নিশ্চয়ই। যদি ব্যক্তিগত মতামতই হয়, এখন কিন্তু বিএনপির তরফ থেকে দাবি উঠছে, আপনি খেয়াল করবেন যে ওনার শাস্তি হওয়া উচিত, বা এটার প্রতিবাদ বিএনপিও করছে, অন্যান্য দল করছে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছে। ধরেন ব্যক্তিগত মতামত হিসেবে দলের একজন নেতা যদি খুব, যেমন বিএনপি ফজলুর রহমান সাহেব, উনি টকশোতে গিয়ে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে, বঙ্গবন্ধু প্রসঙ্গে অনেক কথা বলেছেন। সেই অনেক কথার মধ্যে এনসিপির বা অন্যান্য অনেকের যে সমালোচনা করেছেন কড়া ভাষায়, বিএনপি তাকে অস্থায়ী বহিষ্কার করলো, তো যদিও পরে আবার তাকে মনোনয়নও দিয়েছে। তো শাহজাহান চৌধুরী সাহেবের বিরুদ্ধে কি কোনো জামাত অ্যাকশন নিয়েছে? অ্যাকশন তো নেয় নাই। তা আপনি বলে দিচ্ছেন যে ওনার ব্যক্তিগত মতামত, কিন্তু দলীয় কোনো ব্যবস্থা তো আপনি তার বিরুদ্ধে নিচ্ছেন না। বেসিক্যালি জামাত এটা মনেই করে যে প্রশাসন তাদের নিয়ন্ত্রণে থাকতে হবে, তাদের কথা উঠবে বসবে। আর যিনি এই কথাগুলো বলেছেন তিনি কিন্তু আগেও এরকম ওনার ব্যাপারে এরকম কথাবার্তা, উনি তো সাবেক এমপিও ছিলেন, সাবেক এমপিও, বেশ প্রভাবশালী এমপি ছিলেন, সাতকানিয়া থেকে এমপি, রাইট, চট্টগ্রামের। ফলে এটাকে ব্যক্তিগত মতামত হিসেবে দেখবার সুযোগ নাই, এক। দ্বিতীয়ত আমি মনে করি এটা জামাতেরই স্ট্যান্ড, আসলে জামাতেরই স্ট্যান্ড। ফলে একটি, আপনি যে প্রশ্নটা করলেন বলতে পারে কিনা, বলতে পারেন। এটা কোনো, ধরেন রাজনৈতিক কোনো একটা দায়িত্বশীল পদে থেকে এরকমের যদি ওনারা মনে মনে এই চিন্তাটা ধারণ করেনও, এটা তো বলবারই শোনা। উনি তো জানেন এখানে অনেক ক্যামেরা আছে। ফলে এইটাকে বিচ্ছিন্নভাবে একজন ব্যক্তির ব্যক্তিগত স্টেটমেন্ট হিসেবে দেখবার কোনো সুযোগ না। আমি মনে করি এটা জামায়াতের পলিটিক্যাল স্ট্যান্ডই এটা। আপনি যেরকম তখন শুরুতেই বলছিলেন ইসলামী শক্তি, এবং একটা কথা ব্যবহার করেন তৌহিদি জনতা, কথিত তৌহিদি জনতা, তৌহিদি জনতা কোট আনকোট বলি, তাহলে কোট আনকোট তৌহিদি জনতা। এই তৌহিদি জনতার কারণে, তৌহিদি জনতা ব্যানারে কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছে, একজন বাউলকে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, ধর্ম অবমাননার মামলা হয়েছে, ওনাকে গ্রেফতার করা হয়েছে। তারপরে সেই তৌহিদি জনতার ব্যানারেই আবার কিছু লোকজন গিয়ে তারই অনুসারী, এবং আজকে বাউল সম্মেলন হয়েছে মানিকগঞ্জে, সেখানে সেই বাউল আবুল সরকারের স্ত্রী বলেছেন যে তার ছেলেদের উপরও হামলা হয়েছে এবং করা হয়েছে। তো 5ই আগস্টের পর থেকে এই ধরনের মাজার ভাঙা, এই ধরনের জিনিসপত্র হয়ে যাচ্ছিল, এবং ওয়ান্স অ্যাগেন ওই তৌহিদি জনতা ইসলামী এক ধরনের ইসের মধ্যে দিয়ে করছে। আপনি বলছেন কেউ বুঝে করে, কেউ না বুঝে করে, কিন্তু এইটা এক ধরনের কনসার্টেড এফোর্ট। এটা তো মনে হচ্ছে যে আসলে জিনিসটি করা হচ্ছে এক ধরনের চিন্তা ভাবনা করে কিংবা উদ্যোগ নিয়ে, সেরকম কি মনে হচ্ছে নাকি? এটা অবশ্যই। আপনি দেখেন, এই আমি একটু আপনাকে পড়ে শোনাই। আবুল সরকারের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে পেনাল করে, একটা মজার ব্যাপার হলো এইসব ইস্যুতে ধর্মীয় অবমাননার অভিযোগে সাম্প্রতিক সময় যেসব মামলা আমরা দেখেছি, 3টি আইনে বেশি হয়েছে। প্রথমে তথ্য প্রযুক্তি আইনের 54 ধারায় ব্যাপক সমালোচনার মুখে সেই ধারাটি বিলুপ্ত করে আনা হলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। সেই আইনেও প্রচুর মামলা হলো ধর্মীয় অবমাননার অভিযোগে, সমালোচনা হলো। আবার নতুন আইন আনা হলো ডিজিটাল সিকিউরিটি, সাইবার সিকিউরিটি অ্যাক্ট। একই কথা, মানে বোতলটা নতুন কিন্তু মদটা পুরনোই না, নতুন বোতলে পুরনো মদ, কি যেন একটা প্রবাদ আছে, বা পুরনো বোতলে নতুন মদ, কি যেন একটা আছে, তাই না? হ্যাঁ, মানে এক জিনিস নাম বদল হয়ে যাচ্ছে আর কি। যাহা 54 ধারা তাহাই ডিজিটাল সিকিউরিটি আইন, তাহাই সাইবার সিকিউরিটি আইন। এবারে আবুল সরকার বিরুদ্ধে মামলাটা হলো কিন্তু পেনাল কোডে, 1860 সালের যে পেনাল কোড, তার কয়েকটি ধারার মধ্যে 295A, 298 এই দুটি ধারায় মামলা করা হয়েছে। অভিযোগটা আমি একটু পড়ে শুনে মজার। পুলিশ লিখেছে এরকম যে ইসলাম ধর্মের বিশ্বাসের অবমাননা করিয়া এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করিবার উদ্দেশ্যে কটূক্তি করে অবমাননামূলক অট্টহাসি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করিবার উদ্দেশ্যে উস্কানি দেওয়ার অপরাধ, এ হলো তার বিরুদ্ধে অপরাধ। বাউলরা আপনি দেখবেন যে যারা সহজিয়া ধর্মের চর্চা করেন, খুবই সাদামাটা জীবনযাপন করেন, গরিবী হালতে চলেন, এরকম একটা লোক, এরকম একজন শিল্পী কি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবেন সমাজে? ওনার ইন্টারেস্টটা কি, ওনার লাভটা কি? তো এইটা হলো পুলিশের ভাষায় এই যে মামলাগুলো তারা দেয়, অভিযোগ একজন সেখানকার একজন লোকাল ইমাম অভিযোগ করেছেন, মামলাটা ড্রাফট করে পুলিশ, এবং কোন ধারায় যাবে ওই ইমামকেই পেনাল কোডের এই ধারাটা জানে। সে তো গেছে যে ধর্মীয় অবমান, আর এই যে ইমাম গেলেন উনি স্বপ্রণোদিত হয়ে গেলেন নাকি ওনার পিছনে কেউ আছে, কেউ ওনাকে প্ররোচিত করেছে, আমরা এই উত্তরগুলো তো আমরা এখনো জানি না। তো যেটা বললাম যে এই একই ব্যাপার, মানে 54 ধারায় যখন ধর্মীয় অবমাননার ধারাটা ছিল, সেখানেও ধর্মীয় অবমাননা বলতে কী বোঝায় এর ডেফিনেশনটা পরিষ্কার ছিল না। ডিজিটাল সিকিউরিটি আইন যখন হয় 2018 সালে, আমি তখন লিখেছিলাম একাধিক জায়গায় যে আপনি কোনটাকে ধর্মীয় অবমাননা বলবেন, অনুভূতিতে আঘাত কার কখন লাগে, মানে আমিও তো ইসলামকে বিলং করি, আমার মহানবীকে আমি বিলং করি, তাহলে আপনি কোন কথাটা বললে আমার অনুভূতিতে আঘাত হানবে এটা কে ঠিক করবে? কারণ আমার অনুভূতিতে আঘাত এলেই আমি মামলা করে দিতে পারবো, মানে তাহলে রাষ্ট্র কেন থাকে একটা দেশে? আপনি বললেন যে এই মোরাল পুলিশিং, মানে যখন সোসাইটিতে মোরালটা থাকে না তখনই মোরাল পুলিশিংটা আসে। রাষ্ট্র যদি পুলিশ ঠিকমতো ফাংশন করে, রাষ্ট্রে যদি
অন্যান্য মেশিনারিজ ঠিকমতো ফাংশন করে, তখন তো এই বিচ্ছিন্নভাবে কিছু লোক জড়ো হয়ে আপনি একটা বললেন ওনাকে ধরো, ওনাকে গ্রেপ্তার করো, এবং তারপরে বাউলদের উপরে ব্যাপক, আমি একটা ভিডিও দেখলাম যে মারধর করছে এবং ধরে ধরে ইউটিউবারের মধ্যে কিছু ছিল প্রশ্ন করছে আপনি মুসলমান না বাউল। আরে ভাই, এটা কী ধরনের প্রশ্ন? তার মানে কি তুমি বাউল হলে তুমি মুসলমান হতে পারবে না, আর মুসলমান হলে তুমি বাউল হতে পারবে না? মানে ইসলামকে বা ধর্মকে শিল্পের সঙ্গে গুলিয়ে ফেলছি। এটাকে বাউল তো একটা লোকসঙ্গীতের একটা ছোট্ট ধারা, তো সঙ্গীতকে আপনি গুলিয়ে ফেলছেন ইসলামের বেসিক জিনিসের সঙ্গে। মহানবীর সময়েও তো এই রকমের মব হয় নাই ধর্মের নামে। ধরেন আমরা তো এরকম অসংখ্য ঘটনা জানি মহানবীর, আমরা তার সহনশীলতা নিয়ে মসজিদে প্রস্রাব করে দিয়েছে, সেই লোককে তো মহানবী একটা চরও দেন নাই, বলেছেন ও বোঝে নাই। তো এরকমের যেই নবী আমাদের সহনশীলতার চরম উদাহরণ সৃষ্টি করে দিয়েছেন, তার উম্মত আমরা যা করছি তাতে মনে হচ্ছে আমরা মহানবীর চেয়ে বড় মুসলমান হয়ে গেলাম। একজন লোক বিচ্ছিন্নভাবে তো একটা লোককে গিয়ে বাউলকে গিয়ে মারে নাই, এর পেছনে সংগঠিত রাজনৈতিক শক্তি কাজ করে। তাহলে অর্গানাইজটা কে করেছে? ওখানে মানববন্ধন হয়েছে, মানববন্ধন থেকে মিছিল হয়েছে। তার মানে একটা মানববন্ধন, একটা মিছিল, তো আমি চাইলেই এখানে কি 5 জন লোককে জড়ো করে একটা মব করতে পারবো, পেছনে যদি আমার কোনো বড় শক্তি না থাকে? তাহলে এই যে 2024 সালে 5 আগস্টের পর থেকে যতগুলো মাজার ভাঙা, ইভেন একজন খুবই 2024 সালে এরকম বিচ্ছিন্ন মাজারে অ্যাটাক এবং ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটছিল। আপনি যেটা বলছেন যে 2024 সালে 5 আগস্টের পর থেকে ঘটনার মধ্যে এক ধরনের ওয়েভ দেখা যাচ্ছে। ওয়েভ মানে কি? অনেক জায়গায় সঙ্গে বাংলাদেশে এর আগে বিচ্ছিন্ন একটি ঘটনা এরকম হয়েছে, একজন পীরের কবর মাটি থেকে তুলে নিয়ে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে মাটি থেকে। এবং তার আগে যেটা হয়েছিল আপনার মঈনুদ্দিন খান বাদল, চট্টগ্রামের খুব বিখ্যাত সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলের কবরে আগুন দেওয়া হয়েছে। এখন দেখেন এই সব ঘটনা যখন ঘটলো গত বছরের সেপ্টেম্বরে, তখন মাহফুজ আলম, এখন যিনি তথ্য সম্প্রচার উপদেষ্টা, উনি তখন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, উনি 7ই সেপ্টেম্বর ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন। উনি লিখেছিলেন যে এইসব বন্ধ করেন, কারণ আজকে যখন আপনি মাজার ভাঙবেন, মাজারে আগুন দেবেন, কালকে আপনি মসজিদ পোড়াবেন, তাই না? পরশু আপনি আর একটা কাজ করবেন। অর্থাৎ তথ্য উপদেষ্টা এখন যিনি বিশেষ সহকারী, উনি তখন উপদেষ্টা মর্যাদায় ছিলেন, উনি কিন্তু শুরু থেকেই এই বিষয়গুলো অ্যাড্রেস করছেন। আবার হতাশাও লক্ষ্য করছি, আপনি ক্ষমতার চেয়ারে বসে নিজের হতাশা প্রকাশ করছেন, আপনার তো অ্যাকশন নেবার কথা। মানে এটাও এটাও আসলে জনগণের মনে এটাও এক ধরনের প্রশ্ন যে আপনি বলছিলেন যে মাহফুজ আলম গত বছর 7ই সেপ্টেম্বর বলেছেন, আবার রিসেন্টলিও বলেছেন যে মজলুম জালিম হচ্ছে ফ্যাসিবাদ, বিরোধীরা ফ্যাসিবাদ হচ্ছে পুরো পরিস্থিতি, হতাশা ও ক্ষুব্ধতার। এবং তিনি আরও কথা বলছেন, একদম শেষে লিখেছেন যে তাসাউফপন্থী ফকির বাউল সহ ভিন্ন মতাবলম্বীর উপর সব ধরনের জুলুম বন্ধ হোক। এখন মানুষের মনে একটাই আছে যে উনি এখন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা, উনি সরকারের একজন অংশ। এখন সরকার থেকে একজন মানুষ, সরকারে বসে যদি একজন মানুষ আসলে প্রশ্ন করে যে এগুলি বন্ধ করা হোক, এগুলি কি হচ্ছে না। আর তারপরে এটা নিয়ে আরেক ধরনের ক্রিটিসিজম ছিল আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে। উনি মোস্তফা সরোয়ার, উনি অবশ্য আরেকটা কাজ করছেন, উনি লালনের জাতীয় উৎসব অনুষ্ঠানকে প্রমোট করেছেন সবকিছু মিলে, এবং সেই ধরনের এক ধরনের ক্রিটিসিজম ছিল যে উনি এই সময় আসলে কেন কিছু বলছেন। আজকে অবশ্য উনিও সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট দিয়ে বলেছেন, অনেক বড় পোস্ট দিয়েছেন, কিন্তু সেখানে উনি একটা ছোট অংশে বলেছেন যে মনে রাখতে অনুরোধ করব আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ঝুঁকির ক্ষেত্রে আমি বা আমার মন্ত্রণালয়ের বিশেষ কোনো ক্ষমতা বা ভূমিকা নেই। এই সম্পর্কে যাবতীয় সিদ্ধান্তের এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, একদম কোট আনকোট এটা আমি বললাম। তো এই দুই মন্ত্রী আমি বলি, এখন উপদেষ্টা কিন্তু এই দুইজন তো মন্ত্রী, রাষ্ট্রের সর্বোচ্চ কাউন্সিলের ওনারা বসেন, দেশের নীতি নির্ধারক কাউন্সিলে বসেন। এই দুজন মন্ত্রী যখন খানিকটা তাদের মধ্যে একজন ক্ষুব্ধ হতাশা, আরেকজন আসলে শুনে মনে হচ্ছে যে আরেকজনের কোর্টে বল ঠেলে দিচ্ছেন। উনি তার আগে অবশ্যই আরও কিছু কথা বলেছিলেন, ওনার অনেক লম্বা পোস্ট ছিল, বলেছেন উনি সঙ্গে সঙ্গে খোঁজ নিয়েছেন, কিন্তু শেষে এসে এটাও বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার। কিন্তু এই ঘটনাতে যে হামলা হলো, যে পরে মাজার শেষ বাউল সমর্থকদের হামলা হলো, পিটারে যে বলেন, সেটা তো আসলে কোনো গ্রেপ্তারের ঘটনা এখন পর্যন্ত দেখা যায়নি। মামলা হচ্ছে বলে শুনি। আমি একটু আগেই মানিকগঞ্জে আমাদের যিনি রিপোর্টার, তার সাথে আমার কথা হচ্ছিল রিক্সা আসতে আবুল সরকারের স্ত্রী সম্ভবত একটা মামলার চেষ্টা করছেন, আর পুলিশবাদী হয়েও হয়তো একটা মামলা করবে। কিন্তু আমি খুবই আমার সন্দেহ হয় যে আদৌ এই ঘটনায় পুলিশ কাউকে অ্যারেস্ট করতে সাহস করবে কিনা। যদি পুলিশ অ্যারেস্ট করে, আবার তৌহিদি জনতারা নেমে যায় কিনা। কারণ আপনি দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটিতে নারীকে নিগৃহীত করবার অপরাধে একজনকে অ্যারেস্ট করা হলো, সেই লোককে আবার ফুলের মালা দিয়ে জেলখানা থেকে বের করা হলো। তার মানে কি, আপনি 5ই আগস্টের পর থেকে নারীদের খেলা বন্ধ করা থেকে শুরু করে যতগুলো এরকম মবের ঘটনা ঘটেছে, প্রত্যেকটা ঘটনায় সরকার স্টেটমেন্ট দিয়েছে।
স্বয়ং প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে নিন্দা জানিয়ে। তা আমি তখন একটা জায়গায় লিখেছিলাম যে নিন্দা জানানো তো সুশীল সমাজের কাজ, আমাদের কাজ, আমরা এগুলো নিয়ে চিৎকার করব। সরকারের চেয়ারে বসে আপনি যদি সুশীল সমাজগিরি করেন তাহলে ওই চেয়ারে আপনার বসার দরকার নাই, ওইটা আপনার চেয়ার না। মাহফুজ আলমের যে ভাষা, মাহফুজ আলমের যে স্টেটমেন্ট, তাতে মনে হয় যে উনি বুদ্ধিজীবী। উনি যখন চেয়ারে থাকবেন না তখন তিনি বুদ্ধিজীবী, কিন্তু আপনি যখন চেয়ার বিলং করেন তখন আপনি মন্ত্রী। আপনি যেটা বললেন উপদেষ্টা তো মন্ত্রী পদমর্যাদাই। তাহলে মন্ত্রীর চেয়ারে বসে আপনি যদি সুশীল সমাজের মতো, নাগরিক সোসাইটির মতো, একজন অধ্যাপকের মতো কথা বলেন, তার মানে আপনি আপনার দায়িত্বকে এড়াচ্ছেন অথবা আপনি দায়িত্ব পালন করতে পারছেন না। মানে তাহলে কি এটা কি এইটা ইন্ডিকেট করে যে আসলে সরকারের যারা মন্ত্রী আছেন, উপদেষ্টা পরিষদ, তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশনের অভাব, এক ধরনের দুর্বলতার জায়গা বলে মনে হয়? দুর্বলতাটাই আমার কাছে মনে হয়। ধরেন এই সরকার শুরু থেকেই তো বাংলাদেশের হিস্ট্রিতে, 54 বছরের হিস্ট্রিতে মব এদেশে হয়েছে না, অনেক মব হয়েছে, মাজারে হামলা হয়েছে, কিন্তু এই এক বছরে যা হয়েছে গত 54 বছরে তো তা হয় নাই। এই লেভেলে এত ভলিউমে এত মাজার ভাঙে নাই, এতগুলো, মানে কোনোদিন তো বাংলাদেশে এই ঘটনা ঘটে নাই। পৃথিবীতে কোনোদিন ঘটেছে কিনা যে কবর থেকে একটা লাশ তুলে পুড়িয়ে ফেলা? এটা চরম অসভ্য রাষ্ট্র যদি পৃথিবীতে কোনো একটা থাকে, সেই দেশেও এটা হয়েছে বলে আমার তো মনে হয় না। তাহলে এই ঘটনাটা ঘটলো যেই সরকারের আমলে, সেই সরকারের মন্ত্রীরা বল ঠেলে দিচ্ছেন হোম মিনিস্টারের কোর্টে। হোম মিনিস্টার একা কী করবে? হোম মিনিস্টার নিশ্চয়ই বলবেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলবেন যে এটা তো আমার একার কাজ করার কথা না। আপনার মনে থাকবে কিনা যখন ডেভিল হান্ট শুরু হলো অপারেশন, উনি বলেছিলেন যে আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে করা সম্ভব না, সচেতন হতে হবে। মানুষ সচেতন হয় কখন বা কিভাবে হয়? আপনি যখন আইনের প্রয়োগ করেন সর্বোচ্চ, তখন ভয় পায়। আপনি তো প্রথম দিনের মাজার ভাঙাটার যারা জড়িত ছিল ধরতে পারতেন, সবাইকে জেলে দিতেন, সেকেন্ড মাজার ভাঙাটা হতো না। আপনি বাউলদের উপরে চুল কেটে দেওয়া, আমরা ফেসবুকে দেখতাম না, এক লোক মানে ঘুরে ঘুরে মানুষের চুল কেটে দেয়, মানুষের চুল কেটে দিতে, এবং সেখানে সেই প্রক্রিয়াতে বেশ কিছু বাউলের সঙ্গে এই কাজ করা হয়। সেই লোককে কি পুলিশ অ্যারেস্ট করেছে? আমার মনে হয় না। তাহলে আপনি যদি এই শুরু থেকেই অ্যাড্রেস করতেন, একটা মাজার ভাঙলো, আপনি শুরুতেই যে অ্যাড্রেস করতেন, যাদেরকে যারা এখন তো সবার ফোনে ভিডিও ফুটেজ থাকে, সবাইকে আপনি ধরতেন, কিন্তু ধরেন নাই। আপনি কেন ধরেন নাই? ধরেন না এই কারণে, আমি শুরুতে যে বললাম যে 5ই আগস্টের পরে পাওয়ার হাউসে যারা বিরাট স্টেক হোল্ডার, এখন তাদেরকে সরকার খেপাতে চায় না। এবং আমি তো মনে করি যে আগেও তো তৌহিদি জনতার নামে এই যে একটা ফোর্স বাংলাদেশে এরকম জিনিসপত্র ছিল, ঘটতো, অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আগে তারা সরকারকে ভয় পেত। এখন তৌহিদি জনতাকে সরকার ভয় পায়। সরকার ভাবে এরা যদি সরকারের বিরুদ্ধে নামে, মোস্তফা সরোয়ার ফারুকী যদি এই বাউলদের আক্রমণের ব্যাপারে খুব শক্ত স্টেটমেন্ট দেন, যদি 5,000 লোক জড়ো হয়ে বলে যে সরোয়ার ফারুকীকে পদ থেকে সরিয়ে দাও, বা মাহফুজের বিরুদ্ধে যদি, যেমন আপনি দেখবেন যে মাহফুজ প্রথম যে স্টেটমেন্ট দিয়ে একাধিকবার উনি কিন্তু অনলিমি করেছেন বা রিমুভ করেছেন। কারণ কি? উনি আক্রমণের শিকার হচ্ছিলেন, ওনার যারা একসময়ের রাজনৈতিক সহযোগী বা একাডেমিক বন্ধু, অনেকের কাছে উনি নিজে আক্রমণের শিকার হচ্ছিলেন, সোশ্যাল মিডিয়া বুলিংয়ের শিকার হচ্ছিলেন। ফলে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে না, আমি এটা বুঝাতে চেয়েছি, আমি ভয় দেখাই নাই, আমি আসলে সচেতন করেছি। তার মানে কি? সবাই ভয় পায়, প্রত্যেকে ভয় পায় যে আমি এটা বললে এটার কনসিকুয়েন্স কী হবে। তো রাষ্ট্রের চেয়ারে আপনি যখন থাকবেন, আপনি তো আইনের প্রয়োগটা করবেন। এইটা তো স্পষ্ট ফৌজদারি অপরাধ। ধরেন বাউল আবুল সরকার একটা অনুষ্ঠানে যদি সত্যিই এমন কোনো কথা বলে থাকেন যেটা ধর্মের অবমাননা হয়েছে, তার জন্য রাষ্ট্রের প্রচলিত আইনে আপনি তাকে অ্যারেস্ট করেছেন, ফাইন, এখন বিচারটা হবে। কিন্তু তারপরে আপনি তার বাড়ি হামলা করবেন, তার বাড়িঘর জ্বালিয়ে দেবেন, ধরে লোকজনকে পিটাবেন, পানিতে ফেলে দেবেন এবং জিজ্ঞেস করবেন আপনি বাউল না মুসলমান। সমাজটা এই জায়গা পর্যন্ত গেল, তার রেসপন্সিবিলিটি কে নেবে? এই রেসপন্সিবিলিটি তো সরকারকে নিতে হবে। সরকার যদি ডে ওয়ান থেকে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতো, এত দূর তো আসতো না। 1 বছর 3 মাস ধরে একই কথা বলতেছি আমরা মব নিয়ে। হ্যাঁ, মানে মব, এই পুরো জিনিসটা তো মবক্রেসি বলে একটা টার্মিনোলজি এসে গিয়েছে এখন দেশে। কদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গুলি এটা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। আর্মি অনেক সময় অনেক দিন ধরে বলছে যে মব আসলে বন্ধ হতে হবে, বলেছে আমরা মব সহ্য করব না। কিন্তু এই জিনিসটা তো বন্ধ হচ্ছে না। আসলে আমরা দেখতেই পাচ্ছি বন্ধ হচ্ছে না, কোনো না কোনো ফরম্যাটে আসা হয়, সেটা তৌহিদি জনতা হয়, তার আগে মব ডেকে আরও নানান জিনিসপত্র করা হচ্ছিল সব মিলিয়ে। এবং সরকারের পক্ষ থেকে একসময় মবকে বলা হলো প্রেশার গ্রুপ। এখন প্রেশার গ্রুপের কথাতে আমি আসতে যাচ্ছি বিএনপির কথাতে। একটা বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে সে কি এই প্রেশারটা ক্রিয়েট করতে পারছে না সরকারের উপরে, যে এই জিনিসগুলোর আসলে হতে হবে, বিচার হতে হবে, এই জিনিসগুলো আসলে শক্ত হ্যান্ডে ডিল করতে হবে? এই প্রেশার কি ক্রিয়েট করতে পারছে না বলে মনে হচ্ছে? আর যদি নাই পারে থাকে, আসলে কেন বলে মনে হচ্ছে? কয়েকদিন আগে সোহরাওয়ার্দী উদ্যানে একটা বড় সমাবেশ হলো, বিভিন্ন ইসলামিক দল গোষ্ঠীর আয়োজনে। খতমে নবুয়াত সংগঠন কি একটা নাম, মানে হাজার মানুষ সেখানে মানে অংশ নিল। সেখানে জামায়াতের কেন্দ্রীয় নেতারা ছিলেন, বিএনপির পক্ষ থেকে ছিলেন সালাউদ্দিন আহমেদ। উনি বক্তব্য দিতে উঠলেন
ওই অনুষ্ঠানের দাবি ছিল যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে। সালাউদ্দিন সাহেব বক্তৃতা দিতে উঠলেন, আপনি খেয়াল করেছেন কিনা, উনি খুব টেকনিক্যালি, উনি খুব পলিটিক্যালি, উনি খুব সাউন্ড মানুষ, আইন কানুন বেশ ভালো বোঝেন, সংবিধানটা ভালো বোঝেন। উনি বলছিলেন যে তার আগের বক্তাই জামাতের একজন কেন্দ্রীয় নেতা বলছিলেন যে জামাত ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হবে। উনি ঘোষণাটা দিয়ে গেলেন। এরপরে সালাউদ্দিন আহমদ যখন বক্তৃতা দিতে উঠলেন, উনি বললেন টেকনিক্যালি যে বিএনপি ক্ষমতায় এলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে কিনা সংসদে আলোচনা হবে, অর্থাৎ পার্লামেন্ট উইল ডিসাইড যে মানে তারা বিষয়টা আসলে কনসিডার করবেন এরকম একটা স্টেটমেন্ট দিয়ে আসে। তখন যেটা হলো মজার ব্যাপার, দর্শক সারি থেকে আওয়াজ উঠলো, আপনি ঘোষণা দেন, আপনি বলেন যে আপনারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবেন। সালাউদ্দিন সাহেব তখন বললেন যে আপনারা কি শুনতে চান আমি সেটা জানি, কিন্তু আপনারা যেটা শুনতে চান সেটা আইনের ভাষা নয়। তো দেখেন, বিএনপি কিন্তু একাডেমিক জায়গা থেকে বিষয়গুলো অ্যাড্রেস করার চেষ্টা করছে, কিন্তু জামাত যেই ভাষায় বলে বিএনপি এই ইস্যুতে সেই ভাষায় বলতে পারে না বা বলতে পারছে না। কেন পারছে না? এই কারণে বিএনপি যদি সত্যি সত্যিই বলে যে না, আমরা এইসব তৌহিদি জনতার এই অপরাধগুলোকে আমরা সমর্থন করি না, আমরা, কিন্তু বিএনপি কিন্তু আবার এটাও বলে যে বিএনপি ক্ষমতায় গেলে ইসলাম শরিয়া পরিপন্থী কোনো আইন করবে না, এটাও বলে। অর্থাৎ বিএনপি একটা মাঝামাঝি অবস্থানে থাকতে চায়, যাতে করে এই যে বিরাট ভোট ব্যাংক, ইসলামিক যে শক্তিটাকে যদি বিএনপি খেপিয়ে তোলে, তাহলে এদের ভোট যদি বিএনপি না পায় তাহলে সে তো ক্ষমতা আসতে পারবে না। ফলে বিএনপিকে একটা শাখের করাতের মধ্যে বিএনপির সাথে দাঁড়ানো, যে তাকে এই তৌহিদি জনতা বলেন, ইসলামিক ফোর্স বলেন, বা বাংলাদেশের বিরাট যে ভোট ব্যাংক, এদের ভোটও তার লাগবে, আবার তাকে লিবারেলও প্রমাণ করতে হবে। অর্থাৎ বিএনপি তো জামাত না বা রাইটিস্ট ফোর্স না, বিএনপিকে এখন দুই ধরনের রোল প্লে করতে হয়, যে সে লিবারেল এটা থেকে বুঝাইতে হয়, আবার ওই যে ইসলামিক ফোর্স তার ভোটও তার লাগে। আর একটা মজার ব্যাপার দেখেন, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের আমাদের সবচেয়ে বড় যে অর্জন, মহান মুক্তিযুদ্ধ, 71, বঙ্গবন্ধু, 72-এর সংবিধান, এই 4টি বিষয়কে টার্গেট করে যেভাবে বক্তব্য দেওয়া হয়েছে, নতুন নতুন বয়ান সৃষ্টি করা হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে, পাকিস্তান এবং বাংলাদেশে পাকিস্তানিদের যে দোসর, তাদের যে বয়ান আমরা ছোটোবেলায় শুনতাম যে এটা গণ্ডগোল, এটা ভারত পাকিস্তানের যুদ্ধ, না ভাই 30 লাখ মরে নাই, লোক মারা গেছে 2-3 হাজার, এই যে বয়ান আমরা শুনতাম, এই বয়ান 5ই আগস্টের পরে আরও জোরালোভাবে দেওয়া হচ্ছিল। বিএনপি কিন্তু এই জায়গায় শক্ত স্ট্যান্ড একটা নিয়েছিল যে না, মুক্তিযুদ্ধ প্রসঙ্গে, ইভেন 72 সংবিধান ইস্যুতেও কিন্তু বিএনপি মোটামুটি শক্ত অবস্থা নিয়েছিল। অর্থাৎ বছরের পর বছর ধরে বাংলাদেশে বলা হতো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সোল এজেন্ট হচ্ছে আওয়ামী লীগ, এটা রসিকতা করে হোক বা তাদেরকে হেও করে বলা হতো। সত্যি সত্যিই দেখলাম যে বিএনপিকে এখন আওয়ামী লীগের রোল প্লে করতে হচ্ছে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে। কারণ মুক্তিযুদ্ধকে আপনি যদি ডিফাইন করেন, বঙ্গবন্ধুকে আপনি সমালোচনা করতে পারেন, তিনি যখন রাষ্ট্রনায়ক ছিলেন, কিন্তু একটা দেশকে মুক্তিযুদ্ধ পর্যন্ত নিয়ে গিয়ে দেশটাকে স্বাধীন করে দেয়া, এই পর্যন্ত তার যে রোল, 60-এর দশকের তার যে স্বাধিকার আন্দোলন, তার যে রোল, আপনি সেটাকে অস্বীকার করতে পারেন। তো সেই জায়গায় বিএনপি যে রোলটা প্লে করছে মুক্তিযুদ্ধ ইস্যুতে, বঙ্গবন্ধু ইস্যুতে, কিংবা 72 সংবিধান ইস্যুতে, ইসলামের ইস্যুতে বা ধর্মের নামে যে এই অ্যানার্কিগুলো হচ্ছে, মানে আমিও তো নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমি কি মাজার ভাঙতে যাই? আমি কি একজন লোকের বড় চুল দেখে চুল কেটে এটাকে সমর্থন করতে পারি? মানে ইসলামের বেসিক জিনিসটা পালন করা আর এনারা যে অ্যানার্কি করছেন, দুটো তো এক জিনিস না, এটা ইসলামের বেসিক জিনিসের সঙ্গে কনফ্লিক্টিং। তাহলে আপনি ইসলামের নামে ইসলামকে ডিফেম করছেন। সোশ্যাল মিডিয়ায় প্রচুর এই যে আলোচিত অনেক সেলিব্রিটি মাওলানারা বক্তব্য দেন, আপনি অনেক সময় তারা এত প্রতিহিংসা ছড়ান, এত হিংসাত্মমূলক কথাবার্তা বলেন, কই এদের বিরুদ্ধে সরকারকে কখনো কোনো বক্তব্য দিতে দেখি নাই তো। একজন বাউল গানের অনুষ্ঠানে, পালা গানে তো যেটা হয়, দুজন শিল্পী থাকেন, একজন প্রশ্ন করেন বিচার গানে, একজন প্রশ্ন করেন, উনি উত্তর দেন। এই প্রশ্ন উত্তরের মধ্যে আমি তো ছোটোবেলায় আমার ঝালকাঠি শহরে মনে আছে, সূরা ফাতিহা, এটা মিউজিক বাজছে, উনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মিউজিক বাজছে। এখন আমি ছোটোবেলায় দেখি নাই যে এইখানে গিয়া মারপিট করছে, যে তুমি মিয়া মিউজিকের শুরু সূরা ফাতিহা পড়লা কেন? ভাই, এইটা ওনার স্টাইল, এইটাকে উনি প্রথমত ধর্মকে ধারণও করছেন, আবার উনি ওনার সঙ্গীতের মধ্য দিয়ে নিয়ে গেছেন। এখন আপনি যদি কাছে পৌঁছানোর জন্য, এখন আপনি কি বলবেন সে ইসলামকে অবমাননা করছে? আপনি এটাকে সঙ্গীতের মধ্যেই রাখেন না কেন? আপনি এটাকে শুধুমাত্রই একটা শিল্পের মধ্যে রাখেন না। কিন্তু এখন প্রবলেমটা হলো কি, আমরা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে যত সামনে যাচ্ছি, আমাদের মধ্যে কেন যেন এই মানে অ্যানার্কিজম বলেন বা এই যে অনেক বেশি আমরা ধর্মকে একটা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে গিয়ে ভোটের রাজনীতি ঢুকিয়ে দিচ্ছি। মানিকগঞ্জে যে ঘটনাগুলো ঘটলো, মাজার ভাঙা, এর পেছনে ভোটের রাজনীতি আছে কিনা আমি জানি না। কারণ এদের গুস্কানি কারা দেয়? আবুল সরকার যেদিন অ্যারেস্ট হলেন যে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কারণে, ওই অনুষ্ঠানে কিন্তু তিনি ওইখানের বিএনপির যিনি ধানের শীষের প্রার্থী, তার পক্ষে ভোট চেয়েছিলেন। একটা লম্বা বক্তৃতা উনি দিয়েছেন ওনার আঞ্চলিক ভাষায়। উনি বলেছেন, প্রশ্ন করেছেন যে আপনারা যারা আছেন, কোনোদিন কি দেখেছেন যে বিএনপির কোনো লোক গান বাজনা
বাধা দিছে, কোনো বাউলরে মারছে, বলছে না সবাই হাত দিয়ে, বলছে তাহলে আমি অনুরোধ করি রীতা আপাকে ভোট দিয়েন, রীতা আপাকে ভোট দিলে আমরা গান বাজনা করতে পারবো, আমরা গান বাজনা শুনতে পারবেন। আমার এখন কেন যেন সন্দেহ হয় এর পেছনে ভোটের রাজনীতিটা আছে কিনা, যে গানের অনুষ্ঠানে তিনি একজন প্রার্থীর পক্ষে ভোট চাইলেন, তার অপোনেন্টরা এটাকে এখন ওই ধর্মের কার্ডটা খেললো কিনা। যেই লালন প্রচুর প্রশ্ন করেছেন সৃষ্টিতত্ত্ব নিয়ে, সৃষ্টির রহস্য নিয়ে, সেই লালনের উৎসব আপনি করলেন জাতীয়ভাবে, সেই সরকারের আমলেই বাউল আবু সরকারকে আপনি অ্যারেস্ট করলেন, জেলে দিলেন, আপনি আপনার চোখের সামনে এই লোকগুলোকে মারধর করলেন। আজ পর্যন্ত সরকার কি কোনো শক্ত স্টেটমেন্ট দিয়েছে এই যে ছাড়া, মানে মাহফুজ আলম ছাড়া? আর মাহফুজ আলম যে স্টেটমেন্টটা দিয়েছে আমি তো বললাম এইটা মাহফুজ আলম তো আসলে ব্যক্তিগত করেছেন এবং বলেছেন এই জুলুম স্টেটমেন্টটা জুলুমরা যারা আগে জুলুমের তার ভাষ্য মতো যারা আগে মুসলিম তারা এখন জালিম হয়ে গেছে। একটু রেটরিক, পলিটিক্যাল রেটরিক। এইটা উনি ব্যক্তিগত মাহফুজ আলম, একজন একাডেমিশিয়ান মাহফুজ আলমের স্টেটমেন্ট মনে হয়েছে, কিন্তু সরকারের খুবই দায়িত্বশীল পদে থেকে ওনার বরং বলা উচিত ছিল যা আমরা এটা টলারেট করছি না, আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে যারা এর সঙ্গে জড়িত তাদেরকে আমরা দ্রুত বিচারের আওতায় আনবো। মাহফুজ আলমের স্টেটমেন্ট এটা হলে বরং আমি খুশি হতাম। হ্যাঁ, না মানে একটা বিষয় আপনি যেটা বলছিলেন যে বিএনপি কি আসলে এই বড় ভোটের বিএনপি যে আসলে বড় ভোট ব্যাংক না হারানোর জন্য আসলে এই ধরনের কথা বলছে, তাদেরকে কৌশলী সেটা না হয়, সেটা আসলে মেনে নেওয়া যাচ্ছে। এখন ভোটের রাজনীতি হিসাবে এসে পড়েছে, পলিটিক্যাল রেটরিক যেটাকে আমরা বলি, সেই ধরনের অনেক রকম কথাবার্তা। রাজনীতি আসলে শেষ কথা বলে কিছু নেই, তো সেই হিসাব করে নানান ধরনের কথাবার্তা বলা হয়। অন্যান্য দলও হয়তো বা বলতে পারবে ভোটের কথা চিন্তা করে, কিন্তু এই অন্তর্বর্তী সরকার তার আসলে কিসের ভয়, কিংবা এইখানে আপনার পর্যবেক্ষণ কি উঠছে, তার আসলে কেন এইটার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে যাচ্ছে না? এই সরকারটা শুরু থেকেই দেখবেন খুবই দুর্বল সরকার। বাংলাদেশের হিস্ট্রিতে সম্ভবত এত দুর্বল সরকার কখনো আসেনি। এটা কোট অ্যান্ড কোট আমি আমার ব্যক্তিগত অবজারভেশন বলছি যে দুর্বল সরকার কেন, যে আপনি প্রত্যেকটা সেক্টরকে ভয় পাচ্ছেন, সবাইকে ভয় পান সবাই, এবং এই সরকারের মধ্যে একটা টেন্ডেন্সি দেখবেন সবাইকে সে খুশি করতে চায়। তারপরে সবাইকে খুশি করে চলতে পারবেন না, তাই আপনাকে যখন যেই কাজটাকে মনে হবে যে রাষ্ট্রের জন্য বা সোসাইটির জন্য হার্মফুল, সেখানে আপনাকে শক্ত হতে হবে। সরকার শক্ত হচ্ছে শুধু আওয়ামী লীগের ইস্যুতে, যে আওয়ামী লীগকে বিলীন করে দিতে হবে, আওয়ামী লীগকে ফিরে আসতে দেওয়া যাবে না, ছাত্রলীগ মিছিল করতে পারবে না, আওয়ামী লীগ মিছিল করতে পারবে না, সরকার খুব শক্ত। এর বাইরে তো আরও অনেক এজেন্ডা আছে, আওয়ামী লীগের বাইরে তো অনেক এজেন্ডা আছে। তো সেই এজেন্ডাগুলো সরকার কতটুকু কী করতে হবে, মানে সেনাবাহিনীর তরফ থেকে যেদিন ঘোষণা করা হলো আমরা আর একটা মব টলারেট করবো না, তার পরের দিনই নরসিংদীতে মব হয়েছে। তার মানে যারা এইসব কাজ করে তারা সেনাবাহিনীকেও পাত্তা দেয় না। তাহলে 1 বছর ধরে এই সরকার নিজের সক্ষমতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, যার ফলে সেনাবাহিনীর হুমকির পরেও তারা একই ঘটনা ঘটায়। তার মানে সরকার ভয় পায় না, সরকারকে ভয় পায় না, কারণ তারা জানে সরকার কিছু করতে পারবে না। সরকার যদি স্ট্রং হতো, সরকার শক্ত হাতে ডিল করতে পারতো, তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। একটা বিষয় স্পষ্ট জনগণের মনে এবং চারপাশে সব ধরনের ইন্ডিকেটর দেখে বোঝা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির আসলেই বেশ কিছুটা অবনতি হয়েছে। কদিন আগে, এখন যেহেতু আপনি যেরকম বলছেন এখন আসলে সবার হাতে মোবাইল ফোন আছে, সিসিটিভি ফুটেজ আছে, একটা বেশ ট্রমাটিক ফুটেজ এসেছিল যে মিরপুরে একজন যুবদল নেতাকে তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে গুলি করে মারা হয়েছে। এবং এই সব কিছুই ঘটনা, এবং সেই সঙ্গে মব, মাজার ভাঙা, এই ধরনের বিষয়পত্র যখন তখন এক ধরনের মধ্যে এসে, আর তারপরে বাংলাদেশে হিস্টোরিক্যালি যেটা সবসময় হয় যে নির্বাচনের ঘিরে তখন এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। তো সব মিলিয়ে আসলে আপনি একজন অবজারভার হিসেবে সামনের দিনে আসলে এই ইস্যু পার হওয়ার বিষয়ে আসলে আপনার একটা টোটাল অবজারভেশন যদি বলেন। না, ধরেন আজকে নভেম্বরের প্রায় শেষ, যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন করতে চান, মাঝখানে 3 মাস সময় নাই। 1 বছর 3 মাস ধরে এই সরকারের বিভিন্ন বাহিনী বা তার টোটাল স্টেট মেশিনারিজের যে রোল আমরা দেখলাম, এই 3 মাসের মধ্যে সব চেঞ্জ হয়ে যাবে। ডিসেম্বরে তফসিল ঘোষণার পরে সবাই একেবারে ঝাঁপিয়ে পড়বে, কোনো মব হবে না, কোনো বিশৃঙ্খলা হবে না, সুতার মতো সোজা হয়ে যাবে। এটা হবে, এটা প্রত্যাশা করবার কোনো কারণ আছে? সরকারের প্রধান বারবার বলছে যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। এইটা আমি বিশ্বাস করি না। বাংলাদেশের সবচেয়ে সুন্দর নির্বাচন হওয়ার কোনো আলামত আমার কাছে মানে আমি দেখি না। কারণ হলো যে এই পুলিশই তো ইলেকশনটা কন্ডাক্ট করবে, এই সেনাবাহিনীই করবে, এখন যারা মন্ত্রী পদমর্যাদা উপদেষ্টা আছেন ওনাদের আন্ডারেই হবে। ফলে আপনারা কি ভালো ইলেকশন করতে পারবেন সেটা মর্নিং শোজ দ্য ডে। 1 বছর 3 মাস ধরে আমরা দেখেছি, এনাফ। ফলে আপনি আর একটা বড় চ্যালেঞ্জের কথা আপনি বলেন নাই, সেটা হলো যে আওয়ামী লীগ যারা ক্ষমতাচ্যুত শক্তি, তারা ঘোষণা দিয়েছে নির্বাচন প্রতিহত করবে। এখন ধরেন আওয়ামী লীগের সেন্ট্রাল লিডারদের একটা বিরাট অংশ পলাতক, বিরাট অংশ জেলে, তৃণমূলে আওয়ামী লীগের অবস্থা খুব ভালনারেবল। কিন্তু তফসিল ঘোষণার পরে যদি সত্যি সত্যি আওয়ামী লীগ চায় যে নির্বাচন প্রতিহত করবে, অন্তত গ্রেটার ফরিদপুরে তারা যদি মনে করে যে ফরিদপুরে ইলেকশন করতে দেবে না, জাতীয় পার্টিকে আপনি ইলেকশনের বাইরে রাখেন,
জাতীয় পার্টির বিরাট হোল্ড গ্রেটার রংপুরে, জাতীয় পার্টি যদি সিদ্ধান্ত নেয় আমরা রংপুরে নির্বাচন করতে দেব না, আপনি কি করে সামলাবেন? এক। নাম্বার দুই, এই যে ফোর্সটি নিয়ে আমরা আলোচনা করলাম, এমন যদি হয় 20টা 30টা 50টা আসনে মব ক্রিয়েট যদি হয়, এই মবটা কে সামলাবে? আপনি কি মনে করেন যে তফসিল ঘোষণার পরেই সব সোজা হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে? এটা ভাববার কোনো কারণে। ফলে আগামী ইলেকশনের আগে, তফসিল ঘোষণার পরে আমার তো মনে হয় যে সংকট আরও বাড়বে, কারণ তখন রাজনৈতিক দলগুলোর ইলেকশনের মুডে যাবে। ইলেকশনের মুডে গেলে পরে অভ্যন্তরীণ ক্লাসটা বাড়বে। বিএনপির অনেক আসনে একাধিক প্রার্থী দাঁড়াবে, স্বতন্ত্র প্রার্থী দাঁড়াবে। অনেক জায়গায় অলরেডি মানে বিক্ষুব্ধ লোকজন যে ওনাকে কেন দিলেন, ওনাকে কেন দিলেন না। বিভিন্ন জায়গাতে আমরা পত্রপত্রিকায় দেখছি যে তাদের মধ্যে মনোনয়ন নিয়ে এক ধরনের আভ্যন্তরীণ দ্বন্দ্ব, এইগুলো যদি আরো বাড়তে থাকে, এবং এগুলো বাড়ছে সামনের দিনে। হ্যাঁ, এখনকার ইসের পরিস্থিতিতে জনমনে এক ধরনের সামনের দিনে আশঙ্কা আছে। আমিও আসলে কি আমরা আশা করি সামনের দিনে যেন সব কিছু ঠিকঠাকভাবে হয়, আমরা আবারও এক ধরনের স্থিতিশীল ইসের দিকে যাই, জনগণ এবং সব মিলে আমরা আসলে আশা করতেই চাই। আমরা আসলে আশা করছি। ধন্যবাদ আমিন আল রশিদ। দর্শক, আপনি কি মনে করছেন জানান আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে, কারণ আমরা চাই কথা চলুক।